একটু দেগঙ্গার দিকে আমরা নজর রাখবো, তার কারণ কোটি কোটি টাকার বর্জ্য নিষ্কাশন যন্ত্র পড়ে রয়েছে। ছবিটা দেখলে বুঝতে পারবেন, পঞ্চায়েত সমিতির অফিসে সেখানেই পড়ে রয়েছে দামি দামি সব যন্ত্র। কিন্তু কেন এভাবে এই যন্ত্রগুলো পড়ে রয়েছে? বিজেপির তরফ থেকে কি অভিযোগ উঠে আসছে, বিরোধীদের তরফ থেকে কি অভিযোগ উঠে আসছে যে 2.5 বছর ধরে এগুলো ব্যবহার করা হয়নি। শুধু তাই নয়, পর্যাপ্ত পরিকাঠামো ছাড়াই নাকি কেনা হয়েছিল এই যন্ত্র, এমনটাই প্রশ্ন তুলছেন বিরোধীরা। তাদের কি অভিযোগ দেখে আমাদের মাননীয় সাংসদ তার যে ভাবনা ছিল যে বজ্র বাড়ি বাড়ি বা পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে সংগ্রহ করে একটা নির্দিষ্ট জায়গায় ফেলা হবে, সেখান থেকে আবার গ্যাস তৈরি হবে বা সার তৈরি হবে, তার জন্য জায়গাও কেনা হয়েছিল পঞ্চায়েতে। কিন্তু যে গাড়িগুলো কেনা হয়েছিল গাড়িগুলো রাস্তায় নামেনি। এবং এই যে ভাবনার পিছনে যে দুর্বিসন্ধি ছিল সেটা এখন বোঝা যাচ্ছে। মানে সরকারি টাকা একটা 9-6 করে টেন্ডার ডেকে কিছু নিকৃষ্ট মানের দ্রব্য কিনে টাকাটাকে খরচ দেখিয়ে তারপর তার যে ইউটিলাইজেশন সেটাকে সঠিক জায়গায় না পৌঁছে একটা বড় দুর্নীতি এর পিছনে লুকিয়ে আছে। পরিকাঠামো ছাড়াই কেনা হয়েছিল এই যন্ত্র, প্রশ্ন তুলছেন বিরোধীরা। এখানেই শেষ নয়, কাটমানির অভিযোগ রয়েছে। আরো বিস্তারিত জিয়াউল জানাতে পারবে। জিয়াউল, দামি যন্ত্রের ব্যাটারি খুলে নাকি নেতাদের বাড়িতে ব্যবহার করা হতো, এমনটাও অভিযোগ উঠে আসছে। পরিকাঠামো ছিল না, কি কারণে তাহলে কেনা হয়েছিল? স্বাভাবিকভাবেই প্রশ্নগুলো তো উঠবেই। একদম, দেখো, শুধুমাত্র পরিকল্পনার অভাব এবং পরিকাঠামোগত সমস্যার জন্যই কোটি টাকার জিনিসপত্র নষ্ট হচ্ছে। অর্থাৎ বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের তহবিল থেকে প্রায় কোটি টাকার বর্জ্য নিষ্কাশন যন্ত্র সহ একাধিক সেচ পুল, টলি সহ একাধিক যন্ত্রাংশ দেওয়া হয়েছিল দেগঙ্গা পঞ্চায়েত সমিতির অধীনে। কিন্তু সেই জমি সেখানে জমি জটের সমস্যা, অর্থাৎ যেখানেই নাকি জমি দেখতে যায় সেখানেই নাকি বিক্ষোভ হয়, এমনটাও অভিযোগ আকারে বলা হচ্ছে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে। ফলে কোটি টাকার এই ধরনের যন্ত্রাংশ দিলেও প্রায় 2.5 বছর ধরে সেগুলো পড়ে পচে নষ্ট হচ্ছে, আর কয়েক বছরের মধ্যে পুরোপুরি মাটির সঙ্গে মিশে যাবে, এমনটা স্বাভাবিকভাবে তো এই প্রশ্ন উঠবে যে পরিকল্পনা যখন ছিল না, পরিকল্পনা ছাড়াই এই কোটি কোটি টাকার জিনিস কিনে ফেলা হলো। একদম, দেখো, প্রথমে ভাবা হয়েছিল যে বর্জ্য নিষ্কাশনের জন্য সেখানে ভ্যাট করা হবে, ভ্যাটের জমি চিহ্নিত করা হবে, কিন্তু সেই চিহ্নিত করার আগেই সেখানে এই যন্ত্রাংশ তৈরি চলে এসছেন এবং সেখানে বিরোধীরা প্রশ্ন তুলছেন সবটাই কাটমানি এবং যে সমস্ত যন্ত্রাংশ দেওয়া হয়েছে সেগুলোর জন্য ব্যাটারি বিভিন্ন যন্ত্রাংশ খুলে নিয়ে নেতারা ব্যবহার করছেন, এমনটাও ঘুরি অভিযোগ করা হচ্ছে। কিন্তু পঞ্চায়েতের বিডিওর পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে তারা নাকি জানতেন না এত কোটি টাকার সম্পত্তি বা এত টাকার কোটি টাকার সব জিনিস পড়ে রয়েছেন, তারা জানতেন না, তারা এসছেন কিছুদিন আগে। ফলে তারা পরিকল্পনা করে দেখবেন কোথায় কিভাবে করা যায়, কিন্তু ইতিমধ্যেই জমি চিহ্নিত হবে এবং চিহ্নিত হওয়ার পরে সেই যন্ত্রাংশ ব্যবহার করা হবে, এমনটাও কিন্তু পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে। বেশ, ভ্যাটের জমি না পাওয়াতেই যন্ত্র ব্যবহার করা যায়নি বলে দাবি পঞ্চায়েত সমিতির। এর আগের বার যখন আমাদের মাননীয় সাংসদ কাকলি ঘোষ দস্তিদার তারই আর্থিক টাকায় আমাদের দেগঙ্গা ব্লককে বর্জ্য নিষ্কাশনের জন্য এই গাড়িগুলো আমাদেরকে দিয়েছিলেন, আমরা চেষ্টা করেছি বহুত জায়গায়, দেগঙ্গা 1 থেকে শুরু করে কলসুর 84, যাতে জায়গাটা পাওয়া যায়। আমরা যেখানে গিয়েছি জায়গা তৈরি করতে সেখানে আন্দোলন হয়েছে, যে কারণে এখনই পরিকল্পনার অভাবে সেগুলো পড়ে আছে। জমি আমরা 3-4 জায়গায় একটা চিহ্নিত করেছি, আমরা তাদেরকে ডাকবো, ডেকে আমরা কথাবার্তা বলে যত শীঘ্রই সম্ভব এই জিনিসটাকে ইউটিলাইজ করা যায় আমরা চেষ্টা করছি। নষ্ট হয়ে গেছে, ওর যে মোর্চে ধরে গেছে মেশিন পত্রগুলো, যে গাড়িগুলো আছে সেগুলো সম্পূর্ণ বিকল অবস্থা প্রায়। ঠিক আছে, আমি তো এখানে বেশি দিন হলো আসেনি, আমি বিষয়টা দেখে নেবো, স্যারের সাথে আলোচনা করে ব্যাপারটা দেখে নিচ্ছি। আর এবার নজর ভাতারের দিকে, কারণ প্রৌঢ় দম্পতি খুনের কিনারা। 3 ঘন্টার মধ্যে প্রৌঢ় দম্পতি খুনের কিনারা। সম্পত্তির লোভেই নাকি শ্বাস রোধ করে খুন। আরো বিস্তারিত শরদিন্দু জানাতে পারবে। শরদিন্দু, আত্মীয়দের হাতেই খুন ভাতারের দম্পতি। একদমই সোনিয়া, তুমি যেমনটি বলছিলে, ভাতারের রবীন্দ্রপল্লী এলাকায় খুন হন অভিজিৎ যশ এবং তার স্ত্রী
ছবি রানী যশ গতকাল সন্ধ্যায় বিষয়টি জানা যায় এবং তার 3 ঘন্টার মধ্যেই 3 আত্মীয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। এবং এই খুনের ঘটনায় এই যে অভিজিৎ বাবুর শালিকার মেয়ে, যার নাম মহুয়া সামন্ত ওরফে কেয়া, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং তার 2 ছেলে অরিত্র সামন্ত এবং অনিকেত সামন্ত, তাদেরও গ্রেপ্তার করেছে পুলিশ। এবং যেটা জানা যাচ্ছে যে গত শনিবার সকালে এই মহুয়া সামন্ত তার 2 ছেলেকে নিয়ে এই দম্পতির বাড়িতে যায়। মহুয়ার মেসোমশাই এবং মাসি হচ্ছেন এই মৃত দম্পতি এবং তাদের কাছ থেকে তারা প্রথমে টাকা চেয়েছিল, মোটা টাকা দাবি করে এবং সেই টাকা দিতে এই দম্পতি অস্বীকার করে। তখনই মোবাইল চার্জ দেওয়ার যে তার, সেই তার গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে তাতে খুন করে তারা। এরপরই তারা বাড়ি তালা দিয়ে বেরিয়ে আসে এবং এই ঘটনায় গতকাল সন্ধ্যায় জানাজানি হয় এবং যিনি অভিযোগ করেছিলেন তিনি সন্দেহ প্রকাশ করেছিলেন এবং সেই তথ্যের ভিত্তিতেই এদেরকে গ্রেপ্তার করা সম্ভব হলো। মধ্যে কথা যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে সম্পত্তিগত বিবাদের জেরেই এই খুন। বেশ, তিনি প্রথম থানায় জানিয়েছিলেন ওনার একটা সন্দেহ ছিল, তো যার নামে সন্দেহ ছিল সে হচ্ছে যারা মারা গেছেন তার সেজশালী মেয়ে, তার নাম হচ্ছে মহুয়া সামন্ত, ডাকনাম কেয়া। 2 ঘন্টার মধ্যে আমরা কনফার্ম হই, জিজ্ঞাসাবাদ করা হয়, সে কনফেস করে। কনফেস করার সময় সে বলে যে তার সাথে তার 2 ছেলে, নিজের ছেলে, তাদের নাম হচ্ছে অরিত্র সামন্ত এবং অনিকেত সামন্ত, এদেরকে নিয়ে এসে এই ক্রাইমটা করেছে। মোটিভ যেটা আছে এরা রিলেটিভই হয় এবং যেহেতু এই দম্পতি নিঃসন্তান ছিলেন, তো এদের যে প্রপার্টি আছে তার উপর এদের একটা এক্সপেকটেশন ছিল। আর চলুন এবার একটু বসিরহাটের দিকে নজর রাখবো এবং একটা ছবিও দেখাবো। এই ছবি দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই যে বিড়ি শ্রমিকরা বিড়ি বাঁধছেন, কিন্তু এই বিড়ি শ্রমিকরাই ধর্মঘটে। বিড়ি শ্রমিকরা ধর্মঘটে কেন? কারণ ন্যূনতম মজুরি সরকারের তরফ থেকে বেঁধে দেওয়া হয়েছে 273 টাকা করে, কিন্তু এবার তারা বলছেন যে 200 টাকার বেশি মজুরি তারা পাচ্ছেন না। মজুরি বাড়াতেই ধর্মঘটে বিড়ি শ্রমিকরা। অনুপম রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত অনুপমের থেকেই জানবো। অনুপম, 273 টাকা করে তো মজুরি দিতে নির্দেশ রয়েছে সরকারের তরফ থেকে, কিন্তু 200 টাকার বেশি মজুরি কেন পাচ্ছেন না এই শ্রমিকরা? এই যে বিড়ি শ্রমিক যারা রয়েছে বসিরহাট সাব ডিভিশন জুড়ে কয়েক হাজার বিড়ি শ্রমিক রয়েছে, তারা কিন্তু এই বিড়ি বেঁধেই কিন্তু তাদের সংসার যাপন করে এবং সরকার কিন্তু ইতিমধ্যে যেহেতু এই বিড়ি শ্রমিকরা বহুদিন ধরে তাদের মজুরি বৃদ্ধির আন্দোলন করছিল, ইতিমধ্যেই সরকার কিন্তু ঘোষণা করেছে যে 273 টাকা করে তাদের মজুরি দিতে হবে। কিন্তু যেসব বিড়ি কোম্পানির যেসব মালিকরা তারা কিন্তু 200 টাকার বেশি করে দিচ্ছে না, যে কারণে এইসব বিড়ি শ্রমিকরা তারা কিন্তু দীর্ঘদিন ধরেই কিন্তু ধর্মঘটের পথে নেমেছে। যদিও তারা বিড়ি যেসব পাতা তাদের কাছে রয়েছে, সরকারের তরফ থেকে তো বলে দেওয়া হয়েছে 273 টাকা, তারপরেও কেন এরা দিচ্ছে না? এইখানেই তো সব থেকে বড় প্রশ্ন যে সরকারের নির্দেশকে একদম অমান্য করছে এইসব বিড়ি যেসব কোম্পানির যেসব মালিকরা, তারা সরকারের নির্দেশকে একদম অমান্য করছে। অমান্য করেই বিড়ি শ্রমিকদের 273 টাকা করে মজুরি দিচ্ছে না। আর এখানেই হচ্ছে শ্রমিকদের আন্দোলন, যে সরকারের নির্দেশ অনুযায়ী বিড়ি শ্রমিকদের টাকা ন্যূনতম যে 273 টাকা, সেই 273 টাকা করে দিতে হবে, না হলে তাদের এই আন্দোলন চলবে। তবে এই আন্দোলনের ফলে কিন্তু বহু শ্রমিকের কিন্তু পেটের কিন্তু টান ধরেছে, তার কারণ এই বেশ অনুপম, আমাদের সরকারের থেকে ঘোষণা হচ্ছে 273 টাকা, আমাদের দিচ্ছে এখন 200 টাকা করে। না, এতে সংসার চলে না আমাদের 200 টাকা করে। আমরা চাইছি মজুরি উঠুক, 273 টাকা করে সরকার যেটা তুলেছে সেটা দেওয়া হোক। আমাদের 200 টাকা করে মজুরি দেয়, এখন তো মজুরি বাড়বে বলে যখন দেয়নি। চলবে কি করে 200 টাকা করে দিলে? সবজির দাম বেড়ে গেছে, আলুর দাম বেড়ে গেছে, তেলের দাম বেড়ে গেছে, চলবে এটা কি করে? আমরা তো সমস্যা পড়েছি, মার্কেটে বিড়ি না গেলে তো সমস্যা হই। বসিয়াটা এখন বসা আছে, সমস্যা মোটামুটি আশা করি 80% সেটেল হবে।